বিএনপি বলতে চাচ্ছে যে ৭১-এ দেখেছেন। আমার কথা হচ্ছে ভাই আমি ৭১-এও দেখি নাই, আমি একটিবার দেখি নাই, কিন্তু আমি 2024-এর পর থেকে গত ১.৫ বছর দেখেছি এবং সেই দেখাতে আমি ভীত শুধু না, আমি শঙ্কিত। কোথায় শঙ্কিত? আমি আমার রাষ্ট্র নিয়ে শঙ্কিত, আমার দেশ, আমার পরিচিতি, আমার ভাষা নিয়ে শঙ্কিত। আমি দেখেছি যে জিন্না বাংলা ভাষায় কথা বলতে দেয় নাই, সেই জিন্নাকে উদযাপন করা হয়েছে। আমি দেখেছি এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ কবে কখন কিভাবে হয়েছে এই স্লোগান দিতে। আমি দেখেছি আপনি ৩২ ভেঙেছেন আপনার নানাবিধ কথা বলে, কিন্তু প্রশ্ন হয়েছে আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের জাদুকর, ডিপ স্টেটের দলিল দস্তাবেজ এগুলো ভাঙলেন কেন? কি কারণে? কোন পাকিকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে নাকি আপনার দায়িত্বকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে? আমি জানতে চাই নির্বাচনী প্রচারণা যেদিন শুরু হলো সেদিন কি হেতু কারণে মতিউর রহমান, শহীদ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই স্তম্ভটিও ভাঙা হলো? এইগুলো কোথা থেকে এসছে? এগুলো দেখার জন্য ৭১-এ যাওয়া লাগে না। আমি খুবই গ্রেটফুল। কাজে বিএনপি যে বলে যে ৭১ দেখেছেন, আই এম ভেরি সরি, ৭১ পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি শুধু ২৪ থেকে এই পর্যন্ত বাংলাদেশে যা যা হয়েছে সেটুকু দেখান, বাংলাদেশের মানুষ বুঝে যাবে কি হয়েছে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার আগে বেশ কিছু সংবাদ আমি একটু জানাই। গতকাল ঢাকা ১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। আজকে পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএনপির বিপক্ষে। নারায়ণগঞ্জের ২৫০০-এ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জামাত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পাবনা ৫ সদর আসনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের ইসলামী নেতাকর্মী সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ ২ আসনে নির্বাচনী প্রচার মিছিল চলাকালে বিএনপি ও জামাতের ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি চতুর্থ বা পঞ্চম দিন চলছে নির্বাচনী প্রচারণার, এই হলো খবর। বিএনপি কি ক্রমেই নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে তার সমর্থকরা তত বেশি যুদ্ধাংদেহী হয়ে উঠছেন কিনা, এইসব সংবাদ দেখে কারো মনে হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ এবং আমার সহযোগীকেও শুভেচ্ছা। না, আপনি যে প্রশ্নটা করেছেন আমি জিনিসটা এই আঙ্গিকে দেখি না। তবে হ্যাঁ, এই যে যুদ্ধন্ময়ী যেই যেটা চরিত্রটা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জায়গা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা উপায়। এবং আপনি যে হামলার কথা বললেন, বাধার কথা বললেন, প্রত্যেকটাই ফৌজদারি অপরাধ এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। তো এখানে যদি কেউ ভিকটিম যিনি, উনি তো আইনি আশ্রয় নিতে পারেন, আইনি আশ্রয় নিক, ফৌজদারি মামলা করুক, নির্বাচন কমিশনে গিয়ে নালিশ দেখ, নির্বাচন কমিশন সেটা যাচাই বাছাই করে দেখুক। আর ডিমের ব্যাপারটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাটোয়ারী সাহেব তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন, ওনারা বাংলাদেশ বিনির্মাণ করবেন, ৫ই আগস্ট ঘটিয়েছেন, একমাত্র দাবিদার ওনারা। আমি শুধু এতটুকু বলতে চাই, ওনাকে মনে করিয়ে দিতে চাই, আমাদের যে শহীদ হাদি, উনি যখন ইলেকশন নির্বাচন করছিলেন উপর থেকে কিন্তু ওনার গায়ে ময়লা পানি ফেলা হয়েছিল, উনি কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া দেয়নি। উনি শুধু বলেছিলেন পানি ফেলেন, আবার আসবো, আবার ফেলবেন, আবার আসবো। উনি কোথাও ব্লকেট করেননি। সো ডিম ফেলার প্রতিবাদে যেভাবে ওনারা ব্লকেট বা অবস্থান করেছেন, এটা কিন্তু ওই তার সমর্থকরা অবশ্য জানাচ্ছেন যে তাদের উপরে হামলাও করা হয়েছিল। আমি মানে টিভিতে দেখলাম ব্যান্ডেজ নিয়েও অনেকে হাজির হয়েছেন সাংবাদিকদের সামনে। ডিম ফেলার পর যদি কারো ব্যান্ডেজ পড়তে হয় সেটা অন্য ব্যাপার। আর যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওনাদের থানায় যাওয়া উচিত। রাজপথ বা রাস্তাঘাট ব্লক করে জনগণকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার কোনো কারণ নেই শুধু ওনার উপরে আক্রমণ করার জন্য। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো ওনারা যে স্বপ্ন দেখেছিলেন এবং দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, আমার মনে হয় না ওনাদের আচরণ মনে হচ্ছে ওনাদের যেই স্বপ্নটা দেখানো হয়েছে এবং যে স্বপ্নটা দেখেছিলেন সেটার পরিপন্থী আচরণ। আর ইলেকশনের ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দিন যতই ঘনিয়ে আসবে একটা গোষ্ঠী, একটা দল ততই চাবে যে ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ একটা সময় এই গোষ্ঠী বা এই দল আমার মতে চাচ্ছিল যে ইলেকশনটা
যেন না হয় বা হলেও যেন পিছিয়ে যায় বা আরও পরে হয়। কিন্তু সেই ক্ষেত্রে ওনারা ব্যর্থ হয়েছেন এবং ওনারা নানা ধরনের কূটকৌশলও নিয়েছিলেন, সেগুলো সবই ব্যর্থ হয়েছে। এখন আমাদের নেতা তারেক রহমান দেশে আসার আগে ওনাদের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ ছিলেন, আসার পরে আরেক ধরনের মনস্তাত্ত্বিক কিন্তু চাপ ইজাজ এসেছে। কবির, যদি একটা গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের সংঘর্ষের ঘটনার সাথে জড়িয়ে পড়ে, তাহলে তাদের উদ্দেশ্য না হয় বুঝলাম, কিন্তু বিএনপি নেতাকর্মী সমর্থকরা কেন তাদের সেই ফাঁদে পা দিচ্ছেন জানার পরেও? দেখেন, আপনি যদি এখন অনুসন্ধানটা না করেন এখানে ফাঁদে পা দিচ্ছেন না আত্মরক্ষা করছেন, এটা বলাটা মুশকিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এটা কোনোভাবে বলতে পারবেন না কে কার ফাঁদে পা দিচ্ছে বা কে আত্মরক্ষা করছে। তবে যারা দুর্বল তারাই আক্রমণটা আগে করে। আর যত দোষ নন্দ ঘোষ, ঝড় যখন আসে, আলাল ভাই আমাদের একটা কথা বলেছিলেন, বড় গাছটার উপরেই ঝড়ের ঝাপটাটা বেশি পড়ে, ছোট গাছের উপরে না। মানে আপাতত ইঙ্গিতটা বিএনপির দিকেই আসবে, কিন্তু আপনি দেখবেন যে বিএনপি এবং আমাদের নেতা এখন পর্যন্ত কোনো কুরুচিকর অসম্মানজনক মন্তব্য কোনো দল আপনার কোনো বক্তব্য কাউকে নিয়ে একেবারে করেনি। পরিষ্কার, এবং আমি যেটা বুঝলাম মূলত বিএনপি সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে আর কি। বিএনপি আগেও ভিকটিম ছিল, এখনো ভিকটিম হচ্ছে। এবং আমি যেটা আবারও বলছি, ব্যক্তিগতভাবে মনে করি যে একটি গোষ্ঠী মনে করেছিল সেই জুলাই সনদ সই করার আগ থেকে নিয়ে যে বিএনপি হয়তোবা সমর্থন দিবে না, নানা ধরনের কূটকৌশল চালিয়ে যাওয়া হয়েছিল যে বিএনপি যেন কোনো না কোনোভাবে দ্বিমত পোষণ করে ওখান থেকে বের হয়ে যায়, কিন্তু সব কূটকৌশল ফেল করেছে এবং অ্যাট লাস্ট ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। ঠিক এই প্রসঙ্গে আসতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমরা ভাবছিলাম রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, বা এই নির্বাচনকে সামনে রেখেও আমি যদি আরো 5-6 মাস পেছনে যাই, সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল যে অংশগ্রহণকারী দলগুলো, অংশীজনের একটা সহমর্মিতা দেখাবে পরস্পরের প্রতি, তারা রাজপথে একসময় লড়েছে, তাদের মধ্যকার একটা পারস্পরিক বোঝাপড়া থাকবে। সেই বোঝাপড়াটা আপনি কতটুকু দেখছেন? এবং যে প্রশ্নটা আমি ইজাজ ভাইকে করেছিলাম আপনাকেও জানাতে চাই, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সমর্থকরা তারা কি ক্রমেই আরো বেশি বিপরীতমুখী অবস্থানে চলে যাচ্ছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আমার সহ-আলোচক সৈয়দ ইজাজ কবির, প্রথমবারের মতো বসলাম, শুনলাম, ভালো লাগছিল। দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে এটা খুব আমার কাছে মনে সত্য না যে আমরা এরকম কিছু প্রত্যাশা করেছিলাম। বরঞ্চ যেটা হচ্ছে আমরা এর থেকে বেশি প্রত্যাশা করেছিলাম, একটু কম হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। কেমন? তার কারণ হচ্ছে আপনি আসলে, আমার তো মাঝে মাঝে এটাও মনে হয়, আই এম সরি টু সে, আমার কাছে মনে হয় কি, একটা গল্প শুনেছিলাম যে আপনি যদি 2-3টা ধরেন খুব বুদ্ধিমান মানুষের সাথে থাকেন, আপনি বুদ্ধিমান হবেন। আপনি যদি বোকার মানুষের সাথে থাকেন, ইভেন্চুয়ালি আপনি বোকা হয়ে যাবেন আর কি। তো কেন জানি আমার মনে হচ্ছে যে বিএনপি ট্র্যাপটা ওখানে, মানে ঠিক এই মুহূর্তে তার অবস্থাটা এরকম হচ্ছে যে সে যাদের সাথে বিট করছে ঘটনা চক্রে, বিএনপি সবচেয়ে বুদ্ধিমান যে সহচর তারা এখন প্রতিপক্ষ বলে বোকাদের সাথে বসবাস করতে হচ্ছে বিএনপিকে। আমি একটা কথা বলি, সহচর কিন্তু সবসময় বুদ্ধিমান হয় না, সহচর কিন্তু নানা রকম হয়। রাজনীতি, আমি নৃবিজ্ঞানের শিক্ষক, তো আমরা হোলিস্টিক্যালি পড়াই। রাজনীতি খুব অদ্ভুত জিনিস। রাজনীতিতে আপনি যখন দলের কাজ করেন, তখন রাজনীতিতে 2-4টা বোকা লোক লাগে, 2-4টা ওই শামীম ওসমানের মতো লোক লাগে, 2-4টা আবার আপনার ওই যে আলেমোলামা টাইপের লোক লাগে, যাতে আপনি সব পক্ষকে একটু ম্যানেজ করতে পারেন। তো সেটা একরকম গল্প ছিল, আর ওটা একটা ভোটের অ্যারিথমেটিক ছিল। এবার বিএনপির জন্য এমন একটা পরিবেশ হয়েছে, বিএনপি তো দেখে অভ্যস্ত না। মানে ভাই, আপনি যখন জানেন যে আপনাকে কীভাবে ডিল করব, তখন একরকম গল্প থাকে। এখন বিএনপির জন্য যেটা হয়েছে, সে যাদেরকে ডিল করছে এদেরকে বিএনপি দেখেনি, অন্তত এই রূপে দেখেন না, বিএনপি কখনো এদেরকে প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে দেখেনি। সেটি এনসিপি কেও দেখেনি, সেটি কিন্তু সে জামাত ইসলামকে দেখেনি। এটা এক। আমি আসলে কোনোভাবেই জামাত ইসলামকে তার নিজের দলে রেখেছে ইত্যাদি ইত্যাদি, আমি আলাপে যাব না। আমি যেটা দেখতে পাই, জনগণের জায়গা থেকে কিন্তু এই বিভাজনটা বরঞ্চ অনেক কম, অনেস্টলি স্পিকিং।
এবং মানে আমি খুব বিচলিত হয়েছি যখন যে ভাষায় কথাগুলো বলা হচ্ছে। যে ধরেন আমি এমন একটা ইলেকশন দেখছি, আপনি আমাকে নাগরিক হিসেবে জিজ্ঞেস করেন, আমি বিরক্ত, মানে অনেস্টলি খুবই বিরক্ত। আমি কোনো দলের কথা শুনতে মানে কোনো কিছু আমার ফেসবুক অ্যালগোরিদমে আসলে আমি খুব বিরক্ত হই, সেটা বোথ বিএনপি এবং বোথ বিএনপিটা আমি খুব আগ্রহ নিয়ে একটু শোনার চেষ্টা করেছিলাম। কিন্তু যখন আমি দেখলাম যে ওই যে আপনাকে প্রথম যেটা শুরু করেছিলাম যে আপনি খেলছেন এমন লোকের সাথে, বলের যেরকম ব্যাট তো আপনি সেরকমই করবেন। সো দিস ইজ দ্য প্লেইং। কারণ একটা ইলেকশন হবে, দুটো পক্ষই শক্ত না হলে আসলে একটা জমজমাট ম্যাচ হয় না। দুটো পক্ষ শক্ত না, দুটো পক্ষ শক্ত থেকে সবচেয়ে বেশি দুঃখজনক যেটা, আপনি আলাপ করবেন 2026 সালে প্রগতি, প্রসার, এআই, ইন্টেলিজেন্স এবং ফাদামো। আমি কি আসলে সত্যিকার অর্থে 2026 সালে এটা শুনতে বলবো যে একজন জান্নাতের টিকিট কিনবে আরেকজন শিরকের কারণে নির্বাচনের যে প্রচারে যে একজন দর্শক আছেন টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত এই মুহূর্তে, তার কথা শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে। দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন, যে যেভাবে আমাদের বর্তমানে নির্বাচনের মাঠে পরস্পর যে সংঘাত চলছে, এইভাবে চলতে থাকলে দুইটা দলে কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা, আর যদি কোনো কারণে এখান থেকে একটা দল নির্বাচন থেকে সরে যায়, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা, আর গ্রহণযোগ্য হইলে পরবর্তী সরকার দেশটাকে ঠিকমতো চালাতে পারবে কিনা, এটা আমার। অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন। আবার ওনারা টিকিট বিক্রি করতে চায়। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম, জি আপনি আপনার প্রশ্নটি আরো একবার বলুন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, অতি সাম্প্রতিককালে জামাতে ইসলামের আমির জি, খুব উগ্র ভাষায় কথাবার্তা বলছে। যেমন উনি বলছে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে। তা আমার মনে হয় উনাদের কি বেহেশতের টিকিট বিক্রি করা শেষ হয়ে গেছে। জনাব তারেক রহমান বলছে যে উনিরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা ফ্যামিলি কার্ড দেবে, তো এখানে তো বেহেশতের টিকিট দিতে পারবে না। তাহলে কি তারেক রহমান বলতেছে তারা কৃষি কার্ড দেবে, তারেক রহমান বলছে বেকারদের যুবকদের বেকার ভাতা দেবে, 1 কোটি তরুণের চাকরি দেবে। এই কথা শুনে কি তারা উগ্র হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, এখন কি বেহেশতের টিকিট বিক্রি করতে পারতেছে না? এবং জনাব নাহিদ ইসলাম ইদানিং খুব খুব উগ্র ভাষায় কথাবার্তা বলতেছে, এগুলো কিসের লক্ষণ বহন করে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। দুজন দর্শক আসলে মোহাম্মদপুর থেকে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্ন দিয়ে আসতে চাই। বিরতিতে যাবার আগে স্নিগ্ধার জন্য আপনার সঙ্গে কথা হচ্ছিল। আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে নির্বাচনী প্রচারণায় অভিনবত্ব আপনি দেখছেন না, এবং অনেকটা একই সুরে আমাদের ওই দর্শক বলছেন যে নির্বাচনের প্রচারণাকে ঘিরে যা হচ্ছে আশেপাশে, সামনে আসলে কি সংকেত দিচ্ছে, গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে কিনা, আদতেও এই দুই দল এখন যে হারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, পরবর্তীতে কেউ যদি সরে যায় নির্বাচনের কি হবে, আপনার কি মত? না, দর্শক যেটা বলেছেন সেটা তো আসলে আমার মনে হয় দর্শক তার জায়গা থেকে এটা বলারই কথা, এবং আমাদের সাধারণ জনগণের মধ্যে এটা খুব দুঃখজনক হঠাৎ করে এই যে চিন্তাটা আসাটা। কেউ সরে গেলে ইলেকশন হবে কি হবে না, এই আলাপটা একটা আমি মনে করি এটি ভীষণ রকমের, আমি বারংবার একটা কথা বলেছি, আমি আজকেও সচেতনভাবে বলি, এই যে ত্রাসটা খুবই পলিটিক্যালি প্লটেড একটা ত্রাস। অর্থাৎ এই ইনসিকিউরিটিটা পলিটিক্যালি আমাদের মাথার ভিতরে ঢোকানো হচ্ছে, এবং এটি খুব সচেতনভাবে দুটো পক্ষ করছে। একটি পক্ষ যারা এই মুহূর্তে এই ইস্যুতে নাই, ইলেকশনের মধ্যে পার্টিসিপেট করতে চাচ্ছে না, যেটা তার করারই কথা, যেহেতু আপনি তাকে পার্টিসিপেট করতে দিচ্ছেন না, এটাই সে করবে, এটাই তার রাজনীতি। সো এটা মানে তার জন্য এটাই উপপদ। আরেকটা পক্ষ যাদের ভীতি আছে যে আমি নির্বাচনে জয়ী না হতে পারি, আমার জয়ী হওয়ার সম্ভাবনা নাই, এই দুই পক্ষ এই ধরনের একটি বক্তব্য বাজারে দেওয়ার চেষ্টা করছেন। তো এই যে সংকটটা তৈরি হয়েছে, কোথায় সংকটটা তৈরি হয়েছে, যে এটা জনমনে বোঝাটা খুব জরুরি। এবং আমি খুব অবাক হচ্ছি যে এই প্রচারটা আমি দেখতে পাচ্ছি না, যে কথাটা আমি আপনাকে তখনও বলছিলাম যে প্রচার হবার কথা কিন্তু খুব ভিন্ন, কিন্তু প্রচার হচ্ছে এমন একটি বিষয় নিয়ে যেটি একই সাথে ভীষণ রকমের সেন্সিটিভ এবং ভীষণ রকমের মানুষকে ম্যানিপুলেট করার একটা হাতিয়ার। ঐতিহাসিকভাবে হিস্টোরিক্যালি সাউথ এবং সাউথ ইস্টে, এই এশিয়া মহাদেশে এই ধর্মটাকে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এখানে ব্যবহারটা করছেন, আমার এই মুহূর্তে দেশের সকল প্রকার বিনিয়োগ বন্ধ, বাইরের মানুষজন ইনভেস্ট করতে পারছে না, দেশের ইকোনমি স্থবির হয়ে আছে,
বাংলাদেশি স্টুডেন্টসরা, আমার নিজের স্টুডেন্টসরা যারা দুদিন আগেও বিদেশ যেত, তারা এখন বিদেশ যেতে পারছে না বিকজ তাদের ভিসা বন্ধ হয়ে আছে। আপনার ডোর টু ডোর এভরিডে কার্যকলাপ ব্যাহত হচ্ছে, তাহলে আলাপ হওয়ার কথা সেক্ষেত্রে ইলেকশন ইজ সামথিং যেটা আমার জন্য এখন ম্যান্ডেটরি হয়েছে। এবং কেন হয়েছে এ কথা আমি না বলে পারছি না। এই না হওয়ার পেছনে কি আসলেই মানে একটি তো বর্তমান সরকার, আসলে কি শুধুই বর্তমান সরকার? আমি কিন্তু সেটা মনে করি না। আমি বরঞ্চ মনে করিয়ে দিতে চাই 1.5 বছরে থাকা এই সরকারটির সাথে ভীষণ প্রতাপশালীভাবে যুক্ত ছিল এদেশের তরুণ নেতারা এবং আরও একটি দল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যেটি কিনা আমাদের সচিবালয় পাড়াতে গেলেই দেখা যায়। হ্যাঁ, ডিসি থেকে শুরু করে সকলকে দেখা যায়। মাঝে মাঝে বলে না তারা, একটিবার সুযোগ দেন। আমি তখন দেখছি যে বিএনপি বলতে চাচ্ছে যে 71-এ দেখেছেন। আমার কথা হচ্ছে ভাই আমি 71-এও দেখি নাই, আমি একটিবার দেখি নাই, কিন্তু আমি 2024-এর পর থেকে গত 1.5 বছর দেখেছি এবং সেই দেখাতে আমি ভীত শুধু না, আমি শঙ্কিত। কোথায় শঙ্কিত? আমি আমার রাষ্ট্র নিয়ে শঙ্কিত, আমার দেশ, আমার পরিচিতি, আমার ভাষা নিয়ে শঙ্কিত। আমি দেখেছি যে জিন্না বাংলা ভাষায় কথা বলতে দেয় নাই, সেই জিন্নাকে উদযাপন করা হয়েছে। আমি দেখেছি এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ কবে কখন কিভাবে হয়েছে এই স্লোগান দিতে। আমি দেখেছি আপনি 32 ভেঙেছেন আপনার নানাবিধ কথা বলে, কিন্তু প্রশ্ন হয়েছে আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের জাদুকর, ডিপ স্টেটের দলিল দস্তাবেজ এগুলো ভাঙলেন কেন? কি কারণে? কোন পাকিকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে নাকি আপনার দায়িত্বকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে? আমি জানতে চাই নির্বাচনী প্রচারণা যেদিন শুরু হলো সেদিন কি হেতু কারণে মতিউর রহমান, শহীদ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই স্তম্ভটিও ভাঙা হলো? এইগুলো কোথা থেকে এসছে? এগুলো দেখার জন্য 71-এ যাওয়া লাগে না। আমি খুবই গ্রেটফুল। কাজে বিএনপি যে বলে যে 71 দেখেছেন, আই এম ভেরি সরি, 71 পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি শুধু 24 থেকে এই পর্যন্ত বাংলাদেশে যা যা হয়েছে সেটুকু দেখান, বাংলাদেশের মানুষ বুঝে যাবে কি হয়েছে। আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই সৈয়দ ইজাজ কবির আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা যেমনটি বলছিলেন যে গত 1.5 বছরে পাকিকরণের যে প্রক্রিয়া চালানো হয়েছে, যেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কই রাজনৈতিক পরিসরে বিএনপিকে তো আমরা ঠিক এর বিরুদ্ধে সুদৃঢ় কোনো অবস্থান নিতে দেখিনি। অনেকে যদি এই কথা বলেন সেটা কি অত্যুক্তি হবে কিনা? আমি এই কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করব। জি, পাকিকরণ একই সঙ্গে এই কথাটাও বলতে চাই যে ভারতীকরণ, দুটার একটাও আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমাদের এই চিন্তাটা মাথায় আনার কোনো প্রয়োজনই নাই। আমাদেরকে আগে বুঝতে হবে আমরা কারা, আমাদের পরিচিতিটা কি। আমরা বাংলাদেশ, এটা সার্বভৌম একটা দেশ, স্বাধীন দেশ। আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশি। এখানে পাকিদেরও জায়গা নেই, ভারতেরও জায়গা নেই, আমেরিকারও জায়গা নেই, চীনেরও জায়গা নেই। হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে এই বিশ্বে রাজনীতি চলতে গেলে, বিজনেস করতে গেলে, ইকোনমিক পলিসি মেনটেন করতে গেলে অনেক দেশের সঙ্গে ভূতাত্ত্বিক রাজনীতিক সম্পর্ক রাখতে হয় এবং সেটা নিজ দেশের স্বার্থে। ওই যে আমাদের ম্যাডাম বলে গিয়েছিলেন যে আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। সো পাকিকরণ আর ভারতীকরণ বলে কোনো ইজাজ কবির, গত 18 মাসে বিভিন্ন সময় আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করা হয়েছে, হেয় করা হয়েছে। আপনি কি মনে করেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা কি সন্তোষজনক ছিল? আপনি বিএনপির কোন ভূমিকাটা থেকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন? আমি সার্বিকভাবে বলছি। সার্বিকভাবে কোন? আপনি নিজে সন্তুষ্ট? বিএনপি কি আপনাকে স্বাধীনতার বিরোধীর কোনো কথা বলেছে? না, বিএনপি তো স্বয়ং নিজেই স্বাধীনতা যুদ্ধের একটা অংশীদার। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না বিএনপির পক্ষ থেকে কোন একজন নেতা বলছেন যে যথেষ্ট হয়েছে, থামো, বা এটার সাথে কোন ধরনের এই ধরনের কার্যকলাপ। তার কথা দলীয় কথা না, আমার একটা মন্তব্য, মানে দলীয় বিবৃতি আমার কথা না, মনে পড়ছে না। আপনি যদি দলের কথা বলতে আসছেন, কিন্তু আমার ব্যক্তিগত মন্তব্য দলের কথা না। হ্যাঁ, আপনি বিএনপি হলো স্বাধীনতার পক্ষের দল, বিএনপি হলো গণতন্ত্রের পক্ষের দল। আপনি এখন পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না যে কোনো একজন মিলিটারি পারসন হ্যাজ মানে ডেমোক্রেসিকে উদ্ধার করেছে। এই পৃথিবীতে শহীদ জিয়াউর রহমান ছাড়া এরকম কোনো নজির নাই। আপনি স্বাধীনতার সময় দেখেন বিএনপি, আপনি গণতন্ত্র পুনরুদ্ধারে দেখেন বিএনপি, 90-তে দেখেন বিএনপি,
ছিয়াশির ইলেকশনে দেখেন বিএনপি মানে জনগণের গত 18 মাসে বিএনপি কোথায় কোথায় ছিল আমি সেটা জানতে চাচ্ছিলাম। না 18 মাসে তো বিএনপি কোথায় ছিল মানে বিএনপি তো এই 17 বছর ধরেই আছে। 18 মাস দিয়ে আপনি কি প্রশ্ন করছেন? কিন্তু কথাটা হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে আগে ধারণ করতে হবে আমরা কারা। আমাদেরকে কেউ পাকিকরণ করতে পারবে না, আমাদেরকে কেউ ভারতীয়করণ করতে পারবে না। অলরেডি এই 17 বছর ভারতীয়করণ করার চেষ্টা হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপির অবস্থান একেবারে স্পষ্ট। এখন আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বলেন। মানে এই যে অবস্থান স্পষ্টীকরণের ব্যাপারেই গণভোটের প্রসঙ্গে বিএনপির অবস্থান, অফিসিয়াল অবস্থানটা কি আপনি কি জানেন? হ্যাঁ, কিন্তু আমি আসলে বিএনপির প্রচারণাতে গণভোটের পক্ষে যে অন্যান্য দল হ্যাঁ পক্ষে যেভাবে, এমনকি খোদ অন্তর্বর্তীকালীন সরকার প্রচারণা চালাচ্ছে, বিএনপির দলীয় প্রচারণাতে আমি ঠিক অতটা দেখছি না। এখন পর্যন্ত গণভোটটা হচ্ছে সরকারের সব সময়, ঠিক আছে। এবং আমাদের দল থেকে উচ্চ পর্যায়ের থেকে বলা হয়েছে যে সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ বলতেই হবে। তো বিএনপি সংস্কারের পক্ষের জায়গায়, সো হ্যাঁ বিএনপির মানে বিএনপি হ্যাঁ পক্ষে, মানে যেসব সংস্কার বিএনপি ঐক্যমত্য কমিশনে চায়নি সেটার পক্ষেও বিএনপি আছে চায়নি। এখানে হচ্ছে সরকার একটা টেকনিক্যাল ইস্যুস আছে। যেরকম আমার ব্যক্তিগত একটা ধারণা, সেটা হচ্ছে যে 4টা প্রশ্নের একটা উত্তর হয় কিভাবে, ঠিক আছে না? গণভোটে তো আপনি 4টা প্রশ্ন করছেন, একটা হাতে একটা নাতে আপনি 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন? আমি 2টাতে রাজি হতে পারি, 2টাতে রাজি নাও হতে পারি। এই জায়গায় সরকারের একটা গাফিলতি আছে। আমার মনে হয় সরকার এই জায়গাটা নজর দেওয়া উচিত ছিল। কিন্তু হ্যাঁ, বিএনপি সংস্কারের পক্ষে, বিএনপি ফুললি কমিটেড। এই যে আপনার জুলাই সনদের জন্য আমাদের এই যে ন্যাশনাল কনসেনসাস কমিশনে যে কথাবার্তা হলো, এখানে অনেক ধরনের অনেক প্ররোচনা, উস্কানিমূলক অনেক ধরনের কথা হয়েছে। বিএনপিকে ফাঁদে ফেলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। বিএনপি কিন্তু যেগুলা বলেছে করব না ওইগুলা করব না, যেগুলা বিএনপি বলেছে দ্বিমত করি ওইগুলা দ্বিমত করি, বিএনপি যেগুলা বলেছে একমত সেগুলা একমত, বিএনপি যেগুলা মনে করেছে যে না আমি ডিসেন্ট দিচ্ছি তার কারণটা হচ্ছে আমি এইভাবে চাই না, আমি এইভাবে চাই, সেইগুলা বিএনপি ফুললি কমিটেড। মানে বিএনপি একেবারেই এমন না যে আমি গেলে আমি করার জন্য করছি তা না। কিন্তু অন্য জায়গা থেকে আমি আসি, শুধু একটু বলে নেই, অন্য জায়গা থেকে আসি। এই জুলাই সনদের যারা রচনা করলেন তারাই কিন্তু জুলাই সনদ সই করলেন না। এবং যারা জুলাই সনদের এই নারী নেতৃত্বের বেলায় যারা সম্পূর্ণরূপে দ্বিমত, তারাই কিন্তু এখন নারী নেতৃত্ব নিয়ে অনেক ধরনের অনেক কথা বলছেন। আমার মনে হয় ডক্টর স্নিগ্ধা রেজওয়ানার বেশ কিছু বিষয় বলার আছে এখানে। আমি একটু আপনার কাছে জানতে চাই, গণভোট নিয়ে বিএনপির এখন পর্যন্ত যে অগ্রযাত্রা সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আর অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের পক্ষে হ্যাঁ মানে ভোট চাইতে পারে কি না পারে সেটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আমি যেটা জানতে চাই, গণভোটের বিষয়বস্তু বা সেগুলো নিয়ে জনগণের কাছে যতটুকু পৌঁছানো দরকার ছিল, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই উদ্যোগটা মানে কতটুকু সাধুবাদ পাওয়ার যোগ্য মানে পেয়েছে কি? দেখেন এখানে না আমি মানে যেটা হয় কি, আমরা তো খুব কে বলি একতরফা ভাবে হা দিয়ে দাও, একতরফা ভাবে না দিয়ে দাও, এটাই যথেষ্ট না। প্রথম কথা হচ্ছে কি, মানে যেটা হয় যে আমরা তো খুব সাধারণ শিক্ষক, আমাদের কথা পৌঁছায় না। তো আপনারা বলেন, আমরা সেই জায়গা থেকে 2-4টা কথা বলি। সেটা হচ্ছে কি, গণভোটের প্রচারণা নট অনলি বিএনপি, কোনো রাজনৈতিক দলেরই কেউ করা উচিত না। গণভোটের প্রচারণা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ অন্য একটা কথা বলছি। আমি বলতে চাই যে গণভোটের প্রচারণা সরকারেরই করার কথা। যদিও আমি দেখছিলাম মিডিয়া থেকে এই কথা বলা ছিল বারবার, বিভিন্ন পক্ষ বলা ছিল সরকার কিভাবে করে। আমি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কথা বলছি। বিকজ গণভোট রেফারেন্ডামের আপনি যদি হিস্টোরিক্যাল দেখেন, বিভিন্ন জায়গা থেকে দেখেন, যখনই একটা লিমিনাল টাইম যায়, পিরিয়ড অফ টাইম যায়, লিমিনাল পিরিয়ড অফ টাইমে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি রেফারেন্ডামটা দেন। এটা একটা। আরেকটা ওয়ে আছে, স্কটল্যান্ডে হয় সাধারণত, বা এই ধরনের ইউরোপিয়ান দেশগুলোতে হয় যে আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আপনি কোনো একটা পার্টিকুলার পলিসি দিবেন যেটা নিয়ে ডিবেট হতে পারে, আপনি সেটা রেফারেন্ডামে দিয়ে দিবেন। এখন এই প্রচারণাটা শুধুমাত্র কেবলমাত্র চালানোর কথা কিন্তু আমাদের গভর্নমেন্টেরই। আপনি গভর্নমেন্টের থেকে আপনি কি বলতে চাচ্ছেন, কেন বলতে চাচ্ছেন, সেটি আপনি যেটা বললেন সেটি হওয়ার কথা। কিন্তু এই যে সব সম্ভবের দেশ নাম বাংলাদেশ, এখানে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। এখানে এটাকে পুরো রিভার্স ওয়েতে আমি দেখলাম যে কোনো একটি পার্টিকুলার দল, রাজনৈতিক দল, তারা
তারা এটার সমর্থন করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। ক্যারাভ্যান বা সেগুলো দেখা যাচ্ছে যে এগেইন রাজনৈতিক দল থেকে হচ্ছে বা অন্যান্য দল প্রার্থীরা বলছে দরকার হলে আমাকে ভোট না দিয়ে এটা গণভোটে দিয়েন। এইটা যখন আপনি করছেন দ্যাট ইজ প্রবলেমেটিক, বিকজ আপনি যখন রাজনৈতিক দল তখন স্পষ্ট হচ্ছে যে এই হ্যাঁ ভোটের সাথে আপনার রাজনৈতিক স্বার্থ যুক্ত। আপনি যখন সরকার, এই সরকারটি কি, এই সরকারটি তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, রাইট? তো এই সরকার তো কোনো দলীয় সরকার না। আচ্ছা, তাহলে এটি রাষ্ট্রের সাথে এই সরকার অনেক সিদ্ধান্ত নিতে পারতো যা এই সরকার নেয়নি, যে কারণে সে আমাদের কাছে আস্থাহীনতার জায়গাতে এসেছে, যেটি কিনা কোনোদিন কোনো রাজনৈতিক দল নিতে পারবে না। কোনোদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে এটি বলা সম্ভব হবে না। আমার পাশে একজন ব্যারিস্টার বসে আছেন, তার পক্ষে বলা সম্ভব হবে না বাংলাদেশের মুসলিম আইনে যে সিস্টেমটা চলছে এবং যেখানে ডিভোর্স নেওয়ার রাইটস নাই, যদি 18 ধারাতে না দেয়, এটি একটি বৈষম্যমূলক আইন, দলগতভাবে বলা এর পক্ষে সম্ভব হবে না, কারণ তার ভোট চলে যাবে। কিন্তু এই রাষ্ট্রে যিনি ক্ষমতায় যারা ছিলেন তাদের পক্ষে কিন্তু সম্ভব ছিল এটা বলা, কারণ একজন নারী নির্যাতিত হয়ে শুধুমাত্র 18 ধারাতে সাইন নেই দেখে সে ডিভোর্স দিতে পারবেন না। এইগুলা নিয়ে কোনো কথা হবে না। আবার কোন রাজনৈতিক দলের পক্ষে এটাও সম্ভব হবে না নারী সংস্কার কমিশন গঠন করা কোন ধরনের নারী ছাড়া। হ্যাঁ, মানে এটাও অবশ্য সম্ভব হবে না আমার যেটা মনে হয়। না, কোনো ধরনের নারী ছাড়া না। নারী সংস্কার কমিশনের কথা তো বলেনি না, তাদেরকে তো যা ইচ্ছা তাই ভাবে বলা হয়েছে। ভাই, এই যে যা কিছু হয়েছে, এই সকল কিছু আমি যেটা বলতে চেয়েছি, এই পুরো প্রক্রিয়াটাতে আপনি একটা মিসগাইডেড আলাপে গিয়েছেন। জুলাই সনদের ভিতরেও, আবারও বলছি, জুলাই সনদের ভিতরেও আমি একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমার অধিকার নিয়ে কোনো আলাপ হয়নি। আমি এই সাথে আপনাকে বারবার বলেছি, আপনি পুরা গণভোটটাই করেছেন রাজনৈতিক ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত করে। আমার কাছে পরিষ্কার না যে এটি কেন রেফারেন্ডাম হচ্ছে। যেটি আমি বুঝতে চাই না কিন্তু তাও বুঝতে পারি, সেটি হচ্ছে এই রেফারেন্ডামটা আপনার যে দায় মুক্তির গল্প বলে আপনি যে বুলিংয়ের শিকার হলেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা, এই দায় মুক্তির গল্প থেকে উনি যেহেতু এইভাবে দায় মুক্তি দেওয়া যাচ্ছে না, সেহেতু আমি রেফারেন্ডামের মাধ্যমে একটি দায় মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, যা কিনা পরবর্তী নির্বাচিত যে সরকারটি আসুক সেই সরকারের উপরে একটি মনস্তাত্ত্বিক রাজনৈতিক চাপ প্রয়োগের রাস্তা বাতলে দিবে। তো শিক্ষক হওয়ার কিছু তো বেনিফিট আছে, যে কিছু কথা অন্তত এখনো লোকে শোনে, আপনারা ডাকেন, এটা হচ্ছে নয়া বন্দোবস্তের সবচেয়ে ভালো দিক। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই বলে আবারও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনে আয়োজনে বদ্ধপরিকর। আরেকটি সংবাদ হলো যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালকে 10টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দুটোই কি আমাদের জন্য সুসংবাদ? উৎসব মুখর করার জন্য ওনারা বদ্ধপরিকর, কতটুকু সফল হবেন এটা আসলে ওই দিন বলা যাবে, এখন প্রেডিকশন করা সম্ভব। পূর্ব লক্ষণ কি বলছে? অতীতের চেয়ে ভালো। অতীতের চেয়ে ভালো। ওকে। আর যেসব নির্দেশনা দিয়েছে এগুলাতে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন সেটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে। মানে আপনি এই শো যখন শুরু হলো বললেন যে যে সকল সংঘাত, সংঘর্ষ বা বাকবিতণ্ডার ব্যাপার ঘটছে সেগুলো তারা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মীমাংসা করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ইলেকশন কমিশন এই মুহূর্তে সকল কিছু পরিচালনার দায়িত্বে আছে। এই ধরনের ছোটোখাটো সংঘাত বা আমি হাতাহাতির কথা বলি বা উত্তেজনা নিরসনে তাদের যে পদক্ষেপ, সেটা কি আশ্বস্ত করছে আপনাকে যে এভাবে চলতে থাকলে সরকার আসলেই অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর একটি নির্বাচন 12 তারিখে উপহার দিতে পারবে? তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেই। ভারতীয় হাই কমিশন তাদের পরিবারের মহিলা বাচ্চাদেরকে বিদেশ নিয়ে গিয়েছেন, শুধু পুরুষদেরকে রেখেছেন এবং লিমিটেড ওয়েতে কার্যক্রম করছেন। এটার পূর্বাভাসটা কি? ভারত কি কোনো ইঙ্গিত দিচ্ছে বা ভারত কি কিছু জানে? জেনে থাকলে এই সরকারকে ইলেকশন করার জন্য সাহায্য করছে? ভারত তো নির্বাচনের অংশীদার না, অংশীদার এইজন্য কিন্তু ভারত নির্বাচনের অংশীদার না, অতীতে ছিলেন। কিন্তু আমি কথা বলছি যে এইসব দেখে যদি আপনি ইঙ্গিতের হিসাব করেন তাহলে বহু ধরনের ইঙ্গিত আমরা মনে করতে পারি।
তবে আমার কথা হচ্ছে যেই ইঙ্গিতই থাকুক, ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, করতে হবে, এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করার জন্যে। এই নির্বাচন বানচাল করার জন্যে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে আপনার অনেক ষড়যন্ত্র চলতেছে। এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে, এবং আমাদের নন অ্যালাইন্ড ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসি ঠিক রাখার জন্যে আমাদের দেশে একটা নির্বাচন খুবই প্রয়োজন। এবং এটাই অনেকে হতে দিতে চাচ্ছে না, এটাই অনেকে রুখে দিতে চাচ্ছে, এবং এটার কারণেই অনেক সময় ক্রিকেট খেলার সঙ্গেও জড়িয়ে দিচ্ছে যে ইলেকশন পরে করলে হয়তোবা তোমাদের ক্রিকেট টিমের সিকিউরিটি থাকতে পারে বা না, আমার মনে হয় আপনি এখন যেটা বললেন সেটা একটু ব্যাখ্যাটা ভিন্ন রকম ছিল। না, ব্যাখ্যা আপনি একদিকে টানলেন, আমি সমগ্র দিকেই টানলাম, দেশ বিদেশ সবই টানলাম। তাহলে ক্রীড়া উপদেষ্টাকে আসলে জিজ্ঞাসা মানে আরো বেশি ক্লিয়ারিফাই করার দরকার যে এমন ধরনের কোনো নির্দেশনা এসেছিল কিনা। কিন্তু আমার প্রশ্নটা সেখানে না, আপনি যখন নির্বাচন নিয়ে প্রশ্ন করছেন, এই নির্বাচন বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র আছে। এইটা আমাদের বাংলাদেশিদেরকেই এটা প্রতিহত করতে হবে, আমাদের বাংলাদেশিদেরকেই এটা নিশ্চিতভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করার ক্ষেত্রে প্রাইম ফোর্স হিসেবে বিএনপিকেই তার সমর্থকরা চাইবে। বিএনপির চাইতে আমি বলবো, এটা শুধু বিএনপির একার দায়িত্ব না, আমি বলবো সকল বাংলাদেশের সকলের বাংলাদেশিদের দায়িত্ব যে এই নির্বাচনটা সফল করা। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই, সাথে আমার আরো একটি প্রশ্ন আছে। প্রথমত, স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় আশার বাণী শোনান, তার কথাতে আপনি একজন নাগরিক হিসেবে কতটুকু ভরসা রাখেন? আর আরেকটি খবর আপনি নিশ্চয়ই জানেন যে বরগুনা 2 আসনে জামাত ইসলামীর প্রার্থী ডাকসু নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তার মন্তব্যটা আসলে আমার বলতেও অনেকটা বাধছে, মানে মাদকের আড্ডা প্লাস একটি, আপনি নিশ্চয়ই জানেন। একই সাথে আমি আপনার কাছে, আপনি একজন শিক্ষক, আমি জানতে চাই তিনি যে মন্তব্যটি করেছেন সেটা ক্লোজ ডোরে না, সেটা নির্বাচনী জনসভাতে। তাহলে কি আমাদের সামাজিক পরিসরে এমন একটা পরিবর্তন ঘটেছে যেখানে মানুষজন এই ধরনের কথা শুনতে চায়? বা আপনি যেখানে যেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সেই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ধরনের কথা অনেকটা শিক্ষিত শ্রেণীর মানুষজনও বলে থাকেন। কিভাবে আমরা এই জায়গাতে এসে পৌঁছলাম, নাকি অনেকদিন ধরেই ছিল, এখন পর্দাটা সরে গেছে? না, আপনি যেটা বলেছেন সেটা আসলে খুব দুঃখজনক, এবং এটা এমন একটা বাস্তবতা যে আমি আপনার দ্বিতীয় যে ইঙ্গিতটা আপনি করেছেন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ নৃবিজ্ঞানের শিক্ষক হিসেবে বাংলাদেশের গ্রাম, আমি যেমন পুরাটা উত্তরবঙ্গ ঘুরেছি, বিভিন্ন দেশে আমরা আসলে সশরীরে যাই, তো আমাদের মেথডটাই এটা। আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা বলার চেষ্টা করেছি যে দেখেন, বাংলাদেশের গ্রামটা, বাংলাদেশের মানুষের মনটা ভীষণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমি একটা সামাজিক গবেষণা থেকে বলছি। কেন? আমার একটি বইও আছে, নারী সত্তার অন্বেষণে। তো ওই বইটাতেও আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে যেটা হয়েছে যে আপনি বিষয়গুলো এমন হয়েছে যে আপনি একটা সময় বাংলাদেশের মানুষের গ্রামে যাত্রাপালা হতো, ঠিক আছে? 2010-এ নাসিরুদ্দিন ইউসুফের স্বাক্ষর করে যাত্রাপালাকে অশ্লীল বলে গ্রাম থেকে আপনি সরিয়ে দিয়েছেন। টঙের দোকানে আপনার গ্রামে বাংলা সিনেমা হতো, সেখানে নারীর একটা সরব উপস্থিতি পাওয়া যেত, সেখানে শাবানা, ববিতা, নানা জনের নানা ধরনের একটা ছিল। সেই টঙের দোকান থেকে সেগুলো সরে যেয়ে সেটা একটা পার্টিকুলার রিলিজিয়াস একটা চ্যানেল দখল করলো। মনগুলা এমনি এমনি পরিবর্তন হয় নাই। আপনি বিনোদনের মাধ্যমগুলোকে প্রথমে সীমায়িত করলেন, গ্রামের বাজার থেকে নারী সরে গেল, নারী কিন্তু বাজারের মধ্যে আপনি গেলে এখন পাবেন না। আমার দেশে কিন্তু এখনও 33% নারী কৃষক শ্রমিক আছে, এটা কিন্তু খুবই মানে হয়তো অনেকে জানে না, কিন্তু এই 33% নারী কৃষক শ্রমিকের কথা আমি আপনাকে বলছি, সেটা আছে কোথায়? সেটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ যেখানে পুরুষ থাকেই না, ঠিক আছে? এই যে গ্রাম পর্যায় থেকে নারীকে আস্তে আস্তে ধীরে ধীরে সরিয়ে দেওয়া, এবং খুব দুঃখজনক, আপনি যে শীতকালে আপনি ইউটিউবে যান, আপনি যে দেখবেন যে নারীদের নিয়ে কি ধরনের অশালীন সব বক্তব্য সেখানে আপনি খুঁজে পাবেন, এবং সেগুলোর মিলিয়ন ভিউ, ব্যবসা, অথবা সেটা যে ইম্প্যাক্ট, এটি যদি এখন আমি বলি তখন বিভিন্ন জন এসে এখানে গালিগালাজ করবে। বাস্তবতা হচ্ছে এই বলাগুলা কিন্তু খুব সুকৌশলে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। যখন জুলাইয়ে আপনি এবার একটা পলিটিক্যাল কথা বলি, 24-এর আন্দোলন কোনোদিন সম্ভব হতো না যদি বেগম রোকেয়া হল থেকে রাতের বেলায় ওই দিন এই মেয়েগুলো না বের হয়ে আসতো। তখন এই মেয়েগুলোকে যারা
বাঘিনী বলেছেন, ঠিক তারাই মাত্র 1.5 বছরে, তখন কিন্তু ডাকসু ছিল না, তাই না? তো তখন ওই মেয়েগুলা যে কথা আপনি বলতে পারছেন না, আমি খুব নির্দ্বিধায় বলছি, কারণ এটা আমরা এত বেশি, আপনি পাবলিকলি বলেছেন, সেটি হচ্ছে আপনি কোড অ্যান্ড কোড সেই নারীকে বলে দিচ্ছেন যে ডাকসু আসার আগে, ডাকসু হওয়ার পরে আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মদ্যপানের জায়গা এবং সেটি কোড অ্যান্ড কোড ব্যবসাখানা, এবং সেখানে সেই মেয়েরা এখন সেখানে পরিণত হয়ে গেল। দিনের পর দিন 24-এর পরে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আমার 71 দেখার দরকার নাই, আমি শুধু এই 1 বছর দেখতে চাই। 24-এর পরে আমার যে মেয়েরা ওখানে ছিল সেই মেয়েরা কোথায় গেল? সেই মেয়েগুলাকে আপনি ঘরের ভিতরে নিরাপত্তার প্রসঙ্গ বেষ্টনী টেনে দিচ্ছেন। নিরাপত্তা মানে হচ্ছে আপনাকে রাস্তায় যদি বাঘ হাঁটে, বাঘকে আমি ঢুকাবো না, ঢুকাবো হচ্ছে আপনাকে। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। এক কথাই জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাতে আপনি আশ্বস্ত হতে পারেন কিনা? সময় একেবারে শেষ। আপনি এক কথায় বলেছেন, আমাকে আপনি কিছু বলতে হবে কিন্তু। আপনি আলু পেঁয়াজের কথা বললে ভালো হতো, এটাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সব কথা একটা ধরলো, যেহেতু চারিদিকে ধর্ম চলছে, আমার ধারণা স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা আল্লাহর হাতে।